একদিনে যুক্তরাষ্ট্রের 2 যুদ্ধবিমান, কয়েকটি ড্রোন, ভূপাতিতের দাবি ইরানের। পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত। হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো। রাশিয়া, চীন, ফ্রান্সের আটকে গেল বল প্রয়োগের অনুমতি। মধ্যপ্রাচ্যের আগুনের উত্তাপ, দক্ষিণ এশিয়ার ফসলের মাঠে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বন্ধ সার সরবরাহ, অর্থনৈতিক বিপর্যয়ে বিশ্ব। এবং 2027 অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চায় ট্রাম্প প্রশাসন, গত বছরের তুলনায় যা 40%-এরও বেশি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। এবার F-15 উদ্ধারে আসা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে নিজস্ব আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান। এদিকে এসব ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। এক আঘাত না সামলাতেই যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে একটি A-10 মডেলের মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে। এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে একটি F-15 মডেলের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সেটির উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই পাল্টা হামলার শিকার হয়েছে A-10 ওয়ার্থক বিমানটি। এ সময় বিমানে থাকা 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনী সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, নিজেদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি মিথ্যা প্রমাণ করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তবে ট্রাম্প জানান, এসব ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ওপর কোনো প্রভাব পড়বে না। তার মতে এটা যুদ্ধ, তাই আলোচনায় এর প্রভাব নেই। এর মাঝেই তেল আবিবের কাছে বনে ইব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো ছিটকে পড়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। রোশহাইনের আবাসিক এলাকাতেও ঘরবাড়ি, যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির লিতানি নদীর ওপর 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। বিনিয়ামিন, আরটিভি। একের পর এক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করছে ইরান। এতে এতদিনের মার্কিন অজেয় যুদ্ধবিমানের মিথ অনেকটাই ভেঙে পড়ছে। এমন ইরান আঘাত হেনেছে অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধবিমান F-35। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে কি ভেঙে পড়ছে অদৃশ্য শক্তির মিথ? প্রযুক্তির অহংকারে ভর করে যে যুদ্ধবিমানকে এতদিন অপ্রতিরোধ্য বলা হতো, সেই F-35 এখন প্রশ্নের মুখে। আর এই প্রশ্ন তুলেছে ইরান নিজেই। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে একাধিক আধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টেলথ জেটও। বিশেষ করে একটি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এমনকি ওই বিমানের পাইলটের অবস্থানও অজানা বলে দাবি করা হয়েছে। ঘটনাটি শুধু একটি বিমান ভূপাতিত হবার খবর নয়, বরং এটি এক বড় মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। কারণ এতদিন ধরে পশ্চিমা বিশ্ব এই F-35কে তুলে ধরেছে গেম চেঞ্জার হিসেবে, যার স্টেলথ প্রযুক্তি রাডার এড়িয়ে শত্রুর আকাশসীমায় ঢুকে হামলা চালাতে সক্ষম। কিন্তু এবার সেই ধারণাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল তেহরান। ইরানের দাবি, তাদের নতুন প্রজন্মের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যেখানে লো ফ্রিকোয়েন্সি রাডার, উন্নত মিসাইল সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার একসঙ্গে কাজ করে। তাই এই সাফল্যের মূল কাঠি। মধ্য ইরান থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এই প্রতিরক্ষা বলয় এখন তাদের সবচেয়ে বড় শক্তি। শুধু একটি নয়, ইরানের দাবি, কেশন দ্বীপের দক্ষিণে আরেকটি উন্নত যুদ্ধবিমান আঘাত হানার পর সাগরে বিধ্বস্ত হয়েছে।
যদিও এসব দাবির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ভেঙে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অজেয় সামরিক ইমেজ, বিশেষ করে যখন এই পুরো পরিস্থিতির কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা দীর্ঘদিন ধরে নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে বৈশ্বিক সামরিক আধিপত্য ধরে রেখেছে। কিন্তু তার থেকে বড় বিষয় ইমেজ সংকট, কারণ যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয়, বরং এটি তথ্য, মনোবল এবং প্রযুক্তিগত আধিপত্যের লড়াই। আর সেই জায়গাতেই বড় আঘাত হানতে চাইছে ইরান। তারা স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদের আকাশসীমায় প্রবেশ মানেই ঝুঁকি, তা যত আধুনিক প্রযুক্তির বিমানই হোক না কেন। এই বার্তার মধ্যেই লুকিয়ে আছে কৌশলগত ইঙ্গিত। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক হুমকির মধ্যে ইরান যে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে তা দেখাতে চাইছে তেহরান। অন্যদিকে এই ঘটনাকে অনেকেই দেখছেন তথ্যযুদ্ধের অংশ হিসেবে, কারণ বাস্তব সংঘর্ষের পাশাপাশি এখন প্রতিটি পক্ষই চেষ্টা করছে নিজেদের শক্তি ও সক্ষমতা বড় করে তুলে ধরতে এবং প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে। এখন দেখার বিষয়, এই উত্তেজনাকে আরও বড় সংঘাতে রূপ নেয় নাকি আবারও কূটনৈতিক টেবিলে ফিরে আসে বিশ্বশক্তিগুলো। তবে আপাতত একটি প্রশ্নই ঘুরছে সবার মনে, অজেয় বলে যাকে ভাবা হয়েছিল সে কি সত্যিই অজেয়? ইমরুল হাসান, RTV। হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল বাহরাইন। তবে রাশিয়া, চীন ও ফ্রান্স এটির বিরোধিতা করায় প্রস্তাবটি পাশ হয়নি। দেশগুলো জানায়, সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেয় এমন কোনো উদ্যোগের তারা নীতিগতভাবে বিপক্ষে। এতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। বিশ্ব রাজনীতির মঞ্চে যেন এক নতুন নাটক, আর এর কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশ্লেষকেরা বলছেন, তেলের ট্যাঙ্কার, বাণিজ্য জাহাজ আর সামরিক উত্তেজনার এই করিডোর ঘিরে যা ঘটছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। সর্বশেষ ঘটনায় কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেল আরব দেশগুলোর জোট গালফ অপারেশন কাউন্সিল বা GCC। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা এমন এক প্রস্তাব তোলে যা অনুমোদিত হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খুলে যেত। লক্ষ্য ছিল পরিষ্কার, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা হুমকি ভেঙে দেওয়া। কিন্তু বিধিমাম এই প্রস্তাব আটকে যায় শক্তিধর 3 দেশের যৌথ ভেটোতে। রাশিয়া, চীন এবং আশ্চর্যজনকভাবে ফ্রান্স, এই 3 দেশ একসঙ্গে না বলে দেয়। সবচেয়ে বেশি চমক এসেছে ফ্রান্সের অবস্থানে, কারণ নেটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তারা এমন একটি প্রস্তাবে ভেটো দিল যা সরাসরি যুক্তরাষ্ট্রের বিপরীতে যায়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পশ্চিমা জোটের ভেতরের ফাটল প্রকাশের একটি বড় ইঙ্গিত। এই ঘটনার পেছনে রাজনৈতিক উত্তাপও কম নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে কটাক্ষ করেন, যা 2 দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে GCC এর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল ইরানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো। এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবে বল প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল যা সরাসরি সামরিক সংঘাতের পথ খুলে দিতে পারত। কিন্তু ভেটো দেওয়া দেশগুলো স্পষ্ট জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো ভাষা সমর্থন করে না যেখানে শক্তি প্রয়োগের অনুমোদন থাকে। এদিকে এই সিদ্ধান্তে কৌশলগতভাবে লাভবান হয়েছে ইরান, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এই পথ নিয়ে অনিশ্চয়তা বাড়লে তেলের দাম বেড়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।
অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর অবস্থান আরও বিস্ময় তৈরি করেছে। যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ তাদের কোনো যুদ্ধ নয়। একই সঙ্গে ইতালি ও ফ্রান্স সহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি নেটো জোট কার্যত দুর্বল হয়ে পড়ছে? বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে মিত্র দেশগুলোর মধ্যে আস্থা কমে গেছে। ফলে গুরুত্বপূর্ণ ইস্যুতেও তারা আর যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি বলছে, ইউরোপে মার্কিন প্রভাব এখন তলানিতে, আর ফ্রান্সের এই ভেটো সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা এখন শুধু সামরিক বা কূটনৈতিক সংকট নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির নতুন হিসাব নিকাশের সূচনা। ইমরুল হাসান, RTV। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন আর কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের আগুনের উত্তাপ পৌঁছেছে দক্ষিণ এশিয়ার ফসলের মাঠে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে সারের সরবরাহ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প যখন নিজ দেশে জনরোষ আর অভিসংসর্গের হুমকির মুখে, তখন হাজার মাইল দূরে এই যুদ্ধের চড়া মূল্য দিচ্ছেন বাংলাদেশ ও ভারতের কোটি কোটি কৃষক। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে গর্জে ওঠা কামানের গোলা হাজার মাইল দূরের দক্ষিণ এশিয়ার মাটির উর্বরতা কেড়ে নেবে, এমনটা হয়তো কেউ ভাবেনি। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, আর এতেই রুদ্ধ হয়ে আছে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী। বিশ্বের 1/5 জ্বালানি তেল এবং দক্ষিণ এশিয়ার কৃষির প্রাণভোমরা রাসায়নিক সারের প্রায় 1/3 আসে এ পথ দিয়ে। অবরোধের কারণে আটকে আছে কয়েক হাজার কোটি টাকার সারের চালান। আকাশচুম্বী হয়েছে জাহাজ ভাড়া ও বিমা খরচ। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কেবল সরবরাহ ঘাটতি নয়, এটি একটি চেইন রিয়েকশন। জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, আর সারের অভাবে তৈরি হয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা, যা পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। সংকটের সবচেয়ে করুণ প্রতিচ্ছবি এখন প্রান্তিক কৃষকের চোখে মুখে। ভরা মৌসুমে যখন সার দেওয়ার কথা, তখন দোকানে দোকানে হাহাকার। সারের উচ্চ মূল্যে বাধ্য হয়ে জমিতে সারের ব্যবহার কমাচ্ছেন কৃষক। যুদ্ধের নেপথ্যে থাকা হোয়াইট হাউসও শান্তিতে নেই। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প চতুর্মুখী সংকটে পড়েছেন। একদিকে 36% নেমে আসা জনসমর্থন, অন্যদিকে জ্বালানির লাগামহীন দাম নিয়ে ফুঁসে উঠেছে মার্কিনিরা। নো কিংস আন্দোলন রাজপথ কাঁপাচ্ছে, আর 2026-এর মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটরা সাজাচ্ছে অভিশংসনের ছক। পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ে ভূ রাজনীতির হিসাব নিকাশ পাল্টায়, কিন্তু সে দাবার গুটিতে শেষ পর্যন্ত বলি হন দক্ষিণ এশিয়ার কয়েক কোটি কৃষক, যাদের কাছে এ যুদ্ধ মানে পরের বেলার অন্নসংস্থান আর টিকে থাকার এক অসম লড়াই। সরকারগুলো বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে ঠিকই, কিন্তু যুদ্ধের স্থায়িত্ব বাড়লে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। ওয়াশিংটনের রাজনীতি আর তেহরানের রণকৌশল শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার কৃষকের থালা থেকে ভাত কেড়ে নেবে কিনা, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের মনে। ইমতিয়াজ আহমেদ, RTV। মধ্যপ্রাচ্যের সংঘাত বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী, এর উপর চাপ এবং ইরানে হামলা ও পাল্টা হামলার ফলে ধস নেমেছে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে। বিশ্লেষকদের মতে, সরবরাহ ও বাণিজ্য পথের সংকটে অঞ্চলটিতে ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন ছাড়াতে পারে। আরও জানাচ্ছেন বিনিয়ামিন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এর প্রভাবে বৈশ্বিক জ্বালানি খাতে ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে। জ্বালানি উৎপাদন, অবকাঠামো, বাণিজ্য পথ, লজিস্টিক্স, আর্থিক খাত এবং পর্যটন সবখানেই ধীরগতি দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী অনেকাংশেই বন্ধ হয়ে পড়ায় সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর উপর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোতে চলছে একের পর এক হামলা। এতে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে দৈনিক তেল রপ্তানি কমে 1,23,00,000 ব্যারেল থেকে নেমে দাঁড়িয়েছে প্রায় 78 লাখ ব্যারেলে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী সংঘাতের প্রথম 4 সপ্তাহে জ্বালানি আয়ে ক্ষতি হয়েছে প্রায় $15.3 বিলিয়ন। এছাড়া জ্বালানি স্থাপনায় ক্ষতি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি ব্যাহত হওয়ায় সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে $50 বিলিয়ন। এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশ, এশিয়ার জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতি, ট্যাঙ্কার পরিবহন খাত এবং হরমুজ প্রণালী নির্ভর বাণিজ্য। অন্যদিকে মধ্য এশিয়ার তেল, পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস, আফ্রিকার উৎপাদন এবং যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি নতুন করে গুরুত্ব পাচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা আরও খণ্ডিত ও বহুমুখী হয়ে উঠেছে। জ্বালানি পরিবহন সংকট মোকাবেলায় এখন হরমুজ প্রণালীর বিকল্প পথও ব্যবহার করছে কিছু দেশ। পূর্ব পশ্চিম পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহনের চেষ্টা করছে সৌদি আরব। এছাড়া আবুধাবি থেকে ফুজাইরা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে প্রায় 15 লাখ ব্যারেল তেল সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। আর কিরকুক সেইহান পাইপলাইনের মাধ্যমে ইরাকও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ খুঁজছে। তবে এ পরিমাণ রপ্তানি চাহিদার খুব সামান্যই পূরণ করতে পারছে বলে মত বিশ্লেষকদের। বিনিয়ামিন, আরটিভি। 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় এ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালে এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করে ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রকাশিত এই বাজেট প্রস্তাব গত বছরের সরকারি প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় 40%-এরও বেশি। এতে গোলাবারুদের মজুদ শক্তিশালী করা, মার্কিন নৌবহর সম্প্রসারণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীতে নিয়োগ ও কর্মী ধরে রাখতে সব সামরিক সদস্যদের জন্য 5 থেকে 7% পর্যন্ত বেতন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত $445 বিলিয়ন মধ্যে $350 বিলিয়ন নতুন একটি আইনের মাধ্যমে পাশ করতে চায় ট্রাম্প প্রশাসন। এই আইনের ফলে রিপাবলিকান সিনেটে কেবল সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে $350 বিলিয়ন বরাদ্দের অনুমোদন দিতে পারবে। এতে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে না। নাসার আর্টেমিস 2 অভিযানের নভোচারীরা চন্দ্র অভিযানের মধ্যেই পৃথিবীর ছবি তুলে পাঠিয়েছেন। তারা ছবিটির নাম দিয়েছেন হ্যালো ওয়ার্ল্ড। যে কোনো আটলান্টিক মহাসাগরের বিশাল নীল জলরাশি, যা পৃথিবী কর্তৃক সূর্যগ্রহণের ফলে সৃষ্ট বায়ুমণ্ডলের আভা ও 2 মেরুতে সবুজ অরোরা দেখা যাচ্ছে এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে তারা অভিভূত হয়েছেন বলে জানিয়েছে। নাসার অনলাইন ড্যাশবোর্ড অনুযায়ী ওরিয়ন মহাকাশযানটি তখন পৃথিবী থেকে 142,000 মাইল এবং চাঁদ থেকে 132,000 মাইল দূরে অবস্থান করছে। ওরিয়ন ক্যাপসুলের ভেতর থেকে তারা তাদের অনুভূতি প্রকাশ করে একটি ভিডিও প্রকাশ করেছেন। পশ্চিমা ধাঁচের গণতন্ত্র আফ্রিকানদের জন্য নয় এবং দেশের মানুষকে এই ব্যবস্থার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক সরকার প্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। দেশটির রাষ্ট্র টেলিভিশনে দেয়া এই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গণতন্ত্র আফ্রিকার দেশগুলোতে শুধু রক্তপাতই বয়ে এনেছে। সাক্ষাৎকারে ট্রাওরের সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির কথা উল্লেখ করে গণতন্ত্রের কঠোর সমালোচনা করেন। 38 বছর বয়সী এই সামরিক নেতা 3 বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ক্ষমতা গ্রহণের শুরুতে 2024 সালের জুলাইয়ের মধ্যে গণতন্ত্রের ফেরার প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি জান্তার সরকার তাদের শাসনের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করেছে। তবে পশ্চিমা বিরোধী বক্তব্যের জন্য বিভিন্ন সময়ে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। ইনজুরির বাধা পেরিয়ে বিশ্বকাপের আগেই দারুণ প্রত্যাবর্তন ক্রিস্টিয়ানো রোনালদোর। হ্যামস্ট্রিং ইনজুরিতে 1 মাসের বেশি সময় মাঠের বাইরে থাকায় চিন্তার ভাঁজ পড়েছিল ফুটবল প্রেমীদের। তবে শুক্রবার রাতে আল নাজমার বিপক্ষে সৌদি প্রো লিগে নিজের
শততম ম্যাচে খেলতে নামে জোড়া গোলের দেখা পান তিনি। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। দরজায় করা নাড়ছে দ্য গ্রেটেস্ট শোয়ান আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের 23তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত দেশগুলো। ঠিক তার ব্যতিক্রম নয় পর্তুগালও। দলের মধ্যমণি ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ যেন কাটছিলই না ফুটবল প্রেমীদের। তবে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ভেসে ওঠে দ্য কিং ইজ ব্যাক, আর এর কেন্দ্রবিন্দুতে একজনই, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরিতে 1 মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর তার এই প্রত্যাবর্তন যেন শুধু একটি ম্যাচ খেলা নয়, বরং বিশ্বকাপের আগে এক প্রত্যাবর্তনের গল্প। সৌদি প্রো লিগে রোনালদোর ১৭তম ম্যাচে আল নাজমার বিপক্ষে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচটি যখন ২-২ সমতায়, তখন পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর রোনালদো আরও একটি গোল করলে ৫-২ গোলে জয় পায় আল নাসর। এই 2 গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭টি। অর্থাৎ ফুটবল ইতিহাসে সেই জাদুকরী ১০০০ গোলের মাইল ফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র ৩৩ গোল। এই ম্যাচ জয়ের পর ইনস্টাগ্রামে রোনালদো লেখেন, ফিরতে পেরে ভালো লাগছে, একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাবেন তারা। এই ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে এখন তিনি পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপের জন্য। বিশ্বকাপের মতো বড় আসরের আগে তার এই ফর্মে ফেরা নিঃসন্দেহে পর্তুগালের জন্য বড় প্রাপ্তি। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।